এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেশনওয়ালা। আমি আজহারউদ্দিন হালদার তোমাদের সঙ্গে রয়েছি। আশা করছি সবাই ভালো আছো। অবশ্যই আমাদের ভালো থাকতে হবে এবং নিজেকে ভালো রাখতে হবে। আমরা সবাই একাদশ শ্রেণী পাশ করে এখন দ্বাদশ শ্রেণীতে চলে এসেছি। সামনে আমাদের উচ্চ মাধ্যমিকের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা, তারপর আবার সেকেন্ড সেমিস্টার হবে। তোমরা নিশ্চয়ই এতদিনে খুব ভালোভাবে জেনে গেছো সেমিস্টার পদ্ধতিতে কেমনভাবে পরীক্ষা হয়। একাদশ শ্রেণীতে তোমরা দুটো সেমিস্টার পেয়েছো, কিন্তু বিষয় হলো সেই সেমিস্টারগুলোতে তোমাদের স্কুলের যারা শিক্ষক আছেন তারা কিন্তু প্রশ্ন করেছেন। এবার কিন্তু উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষা বা ক্লাস 12-এর যে দুটো সেমিস্টার পরীক্ষা তার প্রশ্নপত্র কিন্তু পর্ষদের পক্ষ থেকে করা হবে। সেহেতু কী করতে হবে, আমাদের আর একদম বসে সময় কাটালে চলবে না, ছুটি নিলে চলবে না, আমাদের এখন থেকেই পড়াশোনা করতে হবে। জানো তোমরা সবাই, একটা বিখ্যাত উক্তি রয়েছে, আমি যেটা কালকে করব সেটা আজকে করতে হবে, আর যেটা আজ করব সেটা এক্ষুনি শুরু করতে হবে। তো আমরা একদম না সময় কাটিয়ে কী করব, এবার পড়াশোনাটা মনোযোগ দিয়ে শুরু করব। অবশ্যই এডুকেশন বিষয় সম্পর্কিত ক্লাস 12-এর সমস্ত চ্যাপ্টারের সমস্ত ইউনিটগুলো, সমস্ত বুলেটগুলো আমাদের চ্যানেলে তোমরা খুব ভালোভাবে পেয়ে যাবে। সেখান থেকেই তোমাদের কনসেপ্ট তৈরি করতে হবে। কনসেপ্ট তৈরি করার পরে তোমরা টেক্সট বইগুলো ভালো করে পড়বে, তাহলেই কিন্তু 50-এ 50 পাওয়া সম্ভব এবং টোটাল উচ্চ মাধ্যমিকের ক্লাস 12-এর 100-তে 100 আমরা পেতে পারবো। কিভাবে কম সময় পড়ে ভালোভাবে কনসেপ্ট তৈরি করা যায়, তার জন্য স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। সেই স্ট্র্যাটেজি তৈরি করার বিষয়ে আমরা অবশ্যই তোমাদের সাহায্য করব। সেই বিষয়ে আলাদা একটা ভিডিও আমি করে দেবো। এছাড়াও কি করব, আমরা আজকের ক্লাসেই তোমাদের এমসিকিউ প্রশ্নগুলো তোমরা কেমন করে অ্যাটেন্ড করবে সেগুলো তোমাদের জানিয়ে দেবো। তার আগে অবশ্যই বলবো, আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে সমস্ত ক্লাসের আপডেট তোমাদের কাছে আসতে পারে। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই কী করতে হবে, ভিডিওটা অত্যন্ত বেশি পরিমাণে শেয়ার করতে হবে, কারণ সবাই মিলে আমরা একসঙ্গে একটা ভালো রেজাল্ট করব এবং সবাই মিলে খুব মজা করে পড়াশোনাটা করব। ঠিক আছে, ও এমসিকিউ প্রশ্ন কেমনভাবে আমরা সলভ করব সেই কৌশল সম্পর্কে। এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রে আমাদের কী করতে হবে, প্রথমে সম্পূর্ণ প্রশ্নটা পড়তে হবে। অনেক সময় অনেক বড় প্রশ্ন, আমরা ওভার এক্সাইটেড হয়ে যাচ্ছি, হয়তো কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা লাইন দেখেই আমরা নিজেদের মতো উত্তরটা করে দিলাম, কিন্তু সেটা করলে চলবে না। প্রথমে আমাদের প্রশ্নটা খুব ভালো করে পড়তে হবে। দ্বিতীয় স্টেপে আমাদের কী করতে হবে, প্রত্যেকটা অপশানকে ভালো করে পড়তে হবে। ধরো একটা প্রশ্নের উত্তর হচ্ছে এতে যেটা আছে অপশান এতে সেটাও ঠিক, দেখা গেল বিটা ভুল, আবার সিতে দেখা গেল যে অ্যান্সারটা আছে সেটা ঠিক। এবার আমরা দেখব ডিতে দেওয়া রয়েছে যে এ ও সি সঠিক, এই দুটোই সঠিক দেওয়া রয়েছে, তাহলে কিন্তু আমাদের অ্যাকচুয়াল উত্তরটা হবে কিন্তু ডি। আমরা প্রথমেই হয়তো দেখে নিলাম যে এর দাগের যেটা রয়েছে সেটা আমাদের ঠিক মনে হলো, আমরা ঠিক মেরে দিয়ে চলে এলাম, তাহলে কিন্তু আমরা নম্বরটা পাবো না। আমাদেরকে কী করতে হবে, দেখতে হবে সবকটা অপশান সুন্দরভাবে পড়ে তারপর কিন্তু আমাদের অ্যান্সারটা করতে হবে। তারপর স্টেপে আমরা কী দেখবো, এলিমিনেশন মেথড বলে একটা মেথড আছে। এমনিতেই তুমি দেখবে তোমার যে অপশানগুলো রয়েছে তার মধ্যে থেকে যে কোনো একটা বা দুটো অপশান কিন্তু এমনিতেই কেটে যাবে, সেটা ভুল হতে পারে, বি সি হয়তো দেখা গেল ভুল, বা হতে পারে আমাদের এ বা ডি বা শুধুমাত্র এটা কখনো ভুল। কিছু কিছু অপশান এমনিতেই এইভাবেই কিন্তু আমাদের কেটে যাবে। আর এমসিকিউ অ্যাটেন্ড করার ক্ষেত্রে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, প্রথম থেকে আমরা যখন উত্তরগুলো করে করে যাব, যেগুলো আমি একদম ঠিকঠাকভাবে জানি সেগুলোকে প্রথমে টিক দিয়ে নেব। আমরা নেওয়ার পরে আমরা কি করব, তারপর আমরা যখন দেখব যেগুলো আমাদের অজানা রয়েছে, তার মধ্যে দেখা গেলো কনফিউশন রয়েছে, যেখানে আমরা দেখব এ আর বির মধ্যে আমাদের কনফিউশন, তখন কিন্তু আমরা বিটা টিক মারবো। আবার কোথাও দেখা গেল ডি আর সির মধ্যে কনফিউশন রয়েছে, তখন আমরা সিটা টিক মারবো। সবসময় আমরা চেষ্টা করব যদি আন্দাজে আমাকে টিক মারতে হয় তাহলে কিন্তু বি আর সির মধ্যে থাকার জন্য। এটা অবশ্যই মনে রাখতে হবে, বারবার আমি বলছি। তাহলে আমরা কি করব, যখন হচ্ছে আমরা দেখব যে কোথাও আমার বি আর সি আর তার সঙ্গে অন্য যে কোনো একটা আছে, এই তিনটের মধ্যে বা দুটোর মধ্যে কনফিউশন হচ্ছে, যেখানে বি আর সি আছে আমরা সবসময় চেষ্টা করব বি আর সিতে উত্তর দেওয়ার জন্য। এবার একটা প্রশ্ন আমরা যখন অ্যাটেন্ড করছি তখন দেখা গেল কিছু সংখ্যক, আমার বেশিরভাগ সংখ্যাই বি হয়ে গেছে, তাহলে বাকি সংখ্যাগুলো যদি আমাকে আন্দাজি মারতে হয় তাহলে আমি সবগুলো টিক দিয়ে সিতে টিক দিয়ে আসবো। আবার দেখা গেল কোনো একটা প্রশ্ন অ্যাটেন্ড করার ক্ষেত্রে আমার বেশিরভাগ সংখ্যাটা সি হয়ে গেছে, তাহলে আমি বাকি এ আর ডিতে টিক না দিয়ে বাকি সবগুলো কিন্তু বিতে টিক দিয়ে আসবো। আমি বলতে চাইছি যে আমরা হচ্ছে যে কোনোভাবে বি আর সির মধ্যে আন্দাজে টিকগুলো রাখবো, তাহলে কিন্তু এমসিকিউ এর অ্যান্সারটা ঠিক হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এছাড়াও সায়েন্টিফিক মেথড রয়েছে যেভাবে হচ্ছে আমি সঠিকভাবে টিক দিতে পারি এমসিকিউগুলো, সেটা নিয়ে একটা বড় ভিডিও আমরা করব, সেটা তোমরা অবশ্যই দেখে নিও। তো আমাদের কিন্তু এখন মনে রাখতে হবে আমরা ক্লাস 12-এ চলে এসেছি, তাই না? উচ্চ মাধ্যমিক আমরা এতদিন যা করেছি, যাভাবে সময় কাটিয়েছি সব কিছু আমি ফেলে দিলাম। আজকে থেকে যদি তোমরা ঠিক করে নাও যে আমরা এবার থেকে পড়াশোনা করব, সিরিয়াসভাবে পড়াশোনা করবো, তুমি শুরু করে দাও। যে যা খুশি বলুক, অনেক অনেক কিছু কমেন্ট করবে তোমার বন্ধু বান্ধবী যারা রয়েছে, তারা ভাববে এত পড়াশোনা করছিস কেন, কি হবে, কিচ্ছু ভাবতে হবে না।
উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তুমি পরবর্তীতে কলেজে যাবে, সেখানে কী নিয়ে পড়াশোনা করবে বা সারা জীবন তুমি যে পড়াশোনা করবে, সেখানে কিন্তু এইটা একটা গুরুত্বপূর্ণ একটা নম্বর হতে যাচ্ছে তোমাদের জন্য। এখন থেকেই তোমরা পড়াশোনা করো, তোমার ইগো থেকে শুরু করে যাবতীয় সমস্ত কিছু বাধা বিপত্তি দূরে সরিয়ে রাখো। এই একটা বছর তোমার যে সমস্ত সম্পর্ক রয়েছে বা তুমি যেখানে সময়টা বেশি দিচ্ছ, সেখান থেকে একটু একটু সময় কাটতে কাটতে পড়াশোনার সময়টা আস্তে আস্তে বাড়াতে শুরু করো। তুমি সারাদিনের মধ্যে যতক্ষণ সময় পড়ছো, বাকি সময়টা তোমার কোথায় কোথায় যাচ্ছে সেটা তুমি একটা চার্ট তৈরি করো। সেখান থেকেই তুমি ঠিক করে নাও যে আস্তে আস্তে কিছু কিছু সময় কাটতে 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 পড়াশোনার সঙ্গে অ্যাড করো। ধরো আমি এখন 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা পড়াশোনা করি, বা আমি এখনও শুরু করিনি হয়তো, তাহলে আমার 0 হয়ে রয়েছে। তাহলে আমি বাকি কী কী কাজ করছি সেইগুলো একটা লিস্ট তৈরি করে নিলাম। সেখানে মোটামুটি আমার এভারেজ কত সময় যাচ্ছে সেটা আমি দেখে নিলাম। নেওয়ার পরে আমি কি করব, সেই সময় থেকে কিছু কিছু সময় কাটবো। 10 মিনিট আমি খেলা কমিয়ে দিলাম, 20 মিনিট খেলা কমিয়ে দিলাম, এইভাবে কাটতে 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 পড়াশোনাতে আমি অ্যাড করবো। যে সকালে এতক্ষণ পড়বো, বিকালে বা সন্ধ্যেবেলা এতক্ষণ পড়বো, এরকম একটা ডেলি রুটিন তুমি তৈরি করে নাও। তাহলে পরীক্ষার সময় গিয়ে আমাদের একদম খুব বেশি করে পড়তে হবে না। এখন থেকে যদি আমরা একটু একটু করে পড়তে থাকি, অবশ্যই পড়াটা উচিত, কারণ আমাদের MCQ প্রশ্ন অত্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন হবে। আর 11 তো বলেছিও আগে যে তোমাদের স্কুলের স্যাররা প্রশ্ন করেছিলেন, কিন্তু এখানে পর্ষদ প্রশ্ন করবে। আর অবশ্যই তোমরা জানো, পর্ষদের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে সেপ্টেম্বর মাসেই কিন্তু তোমাদের ফার্স্ট সামেটিক পরীক্ষা হচ্ছে, ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হচ্ছে। অবশ্যই এটা তোমরা শুনেছো, ফার্স্ট সেমিস্টার পরীক্ষা সেপ্টেম্বর মাসে হবে। তাহলে কিন্তু আমরা এখন থেকে প্রস্তুতি শুরু করে নেব। সেই প্রস্তুতি শুরু করার জন্য কিন্তু আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের সিলেবাসটা খুব ভালো করে বুঝতে হবে যে আমরা ফার্স্ট সেমিস্টারে কি কি পড়বো, কোন কোন বিষয় পড়বো, কোন কোন বিষয়ে কতগুলো নম্বর রয়েছে সেটা দেখবো। ধরো আমি কেউ গ্রুপ এটা খুব বেশি করে আমি পড়েছি, গ্রুপ বি আমার পড়া হয়নি, তাহলে কিন্তু আমি 20 নম্বরের বেশি প্রশ্ন ভালোভাবে অ্যাটেন্ড করতেই পারবো না, তাই না? তাহলে আমাকে জানতে হবে যে কোথা থেকে কত নম্বরের প্রশ্ন আসছে, মানে কটা করে প্রশ্ন আসছে সেটা জানতে হবে। সিলেবাসটা বোঝা অত্যন্ত জরুরি। তো আজকের ক্লাসে আমরা কি করব, সিলেবাসটা খুব ভালো করে বোঝার চেষ্টা করব। দেখো, প্রথমেই তোমাদের 50 নম্বর রয়েছে। সেই 50-এর মধ্যে কিন্তু 40 নম্বরের MCQ থাকছে, আর 10 নম্বর থাকছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট, যেটা কিনা আমাদের স্কুল থেকেই দেওয়া হবে। সেই 40টা MCQ এর মধ্যে 20 নম্বর থাকছে গ্রুপ এ থেকে, যেখানে আমাদের আলোচনা করতে হবে আধুনিক ভারতীয় যে শিক্ষা রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করতে হবে। সেখানে আমরা কি আলোচনা করব, স্বাধীনতার পরবর্তীকালে আমাদের যে শিক্ষা কমিশনগুলো গঠিত হয়েছিল, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, মাধ্যমিক শিক্ষা কমিশন, ভারতীয় শিক্ষা কমিশন, এবং পরবর্তীতে 1986 শিক্ষানীতি, আর রিসেন্ট যে আমাদের শিক্ষানীতি এসেছে যার ফলে এই যে আমূল পরিবর্তন ঘটেছে 2020 শিক্ষানীতি, এগুলো আমরা আলোচনা করব গ্রুপ এতে। তার সঙ্গে সঙ্গেই আমাদের কি আলোচনা করতে হবে, সেখানে আমাদের কয়েকজন শিক্ষাবিদ রয়েছেন, 3 জন ভারতীয় শিক্ষাবিদ এবং 2 জন পাশ্চাত্য শিক্ষাবিদ, তাদের সম্পর্কে আমরা পড়ব গ্রুপ এতে। সেখানে 2টো ইউনিট রয়েছে। প্রথম ইউনিটে আমরা ওই শিক্ষা কমিশন এবং শিক্ষানীতি, জাতীয় শিক্ষানীতিগুলো পড়ব, আর পরবর্তী যে ইউনিট 2 সেখানে কিন্তু আমরা শিক্ষাবিদদের সম্পর্কে জানব। সেখানে আমাদের রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে পড়তে হবে, স্বামী বিবেকানন্দের শিক্ষাচিন্তা, এবং আমাদের পড়তে হবে গান্ধীজির শিক্ষাচিন্তা। তার সঙ্গে পাশ্চাত্য থেকে নেওয়া হয়েছে রুশোর সম্পর্কে, রুশোর শিক্ষাচিন্তা এবং জন ডিউইয়ের শিক্ষাচিন্তা। গ্রুপ এটা আমাদের হলো। তারপর রয়েছে আমাদের গ্রুপ বি, সেখানে আমরা পড়ব আধুনিক শিক্ষায় সাম্প্রতিক যে প্রবণতা রয়েছে, সেখানে বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে ইনক্লুসিভ এডুকেশন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উপরে। আর তার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের রয়েছে আমাদের ডেলার্স কমিশন রয়েছে, সার্বজনীন প্রাথমিক শিক্ষার কথা বলা হয়েছে, এবং বিশেষ ধরনের যে মনোবিদ্যা রয়েছে তার শিক্ষায় যে প্রভাব রয়েছে সেই সম্পর্কে হবে। তারপরে আমাদের রয়েছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট। সেই ইন্টারনাল অ্যাসেসমেন্টে কিন্তু আমাদের রয়েছে 10 নম্বর। ইন্টারনাল অ্যাসেসমেন্টে আমাদের কি করতে হবে, গ্রুপ ডিসকাশন রয়েছে, ডিবেট রয়েছে, এবং রয়েছে আমাদের ডেমনস্ট্রেশন। এবার ইন্টারনাল অ্যাসেসমেন্টে আমাদের যে 10 নম্বর রয়েছে সেটা কোন পদ্ধতিতে নম্বরটা দেওয়া হবে সেটাও কিন্তু আমরা আজকে ক্লাসে আলোচনা করব এর পরবর্তীতে। তাহলে আমরা কি দেখলাম ফাইনাল এখানে, যে গ্রুপ এতে রয়েছে আমাদের 20 মার্কস, গ্রুপ বিতে রয়েছে 20 মার্কস, আর ইন্টারনাল অ্যাসেসমেন্টে রয়েছে 10 মার্কস, টোটাল আমাদের 50 মার্কস। এই 50 নম্বরের জন্য কিন্তু আমাদের ভিডিওটা অবশ্যই ভালো করে দেখে তোমরা বুঝে নাও কোন কোন গ্রুপে কোন কোন ইউনিটগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে। তাহলে আমাদের গ্রুপ এ এর যে টপিক রয়েছে সেখানে আধুনিক ভারতীয় শিক্ষার কথা বলা হয়েছে, সেখানে আমাদের 20 মার্কস রয়েছে। তার প্রথম ইউনিট যেটা, সেখানে বলা হচ্ছে স্বাধীনোত্তর পর্বের ভারতের যে শিক্ষা ব্যবস্থা। আমরা সবাই জানি 1947 সালের
15ই আগস্ট কিন্তু আমাদের দেশ স্বাধীন হয়েছে। তারপর থেকে দেখা যাচ্ছে যে আমাদের প্রতি ক্ষেত্রে, সমাজের প্রতিটা জায়গায়, রাজনৈতিক ক্ষেত্রে হোক, বিজ্ঞানের ক্ষেত্রে হোক, শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে হোক, সম্পদের ক্ষেত্রে হোক, কৃষি ব্যবস্থায় হোক, আমাদের নেতৃত্বের দরকার হয়ে পড়েছে। আমরা নেতা খুঁজছিলাম সেই সময়তে সবথেকে বেশি যেটা আমাদের প্রয়োজন ছিল, একটা যোগ্য নেতৃত্ব বাছাই করা, যার নেতৃত্বে আমরা সমস্ত জায়গায় এগিয়ে যেতে পারবো। সেই জন্য আমাদের প্রথম চেষ্টা করা হয়েছে যে আমাদের যে উচ্চতর শিক্ষা ব্যবস্থা বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা, সেটাকে আমাদের স্ট্রং করে নেতা তৈরি করা। সেই জন্য আমাদের ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যিনি আমাদের তৎকালীন প্রথম শিক্ষামন্ত্রী, তার নেতৃত্বে গঠন করা হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। সেই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে বলা হয়েছিল যে লিডারশিপ ট্রেনিং ইজ দ্য ফান্ডামেন্টাল এম অফ ইউনিভার্সিটি, মানে বিশ্ববিদ্যালয়ের অন্যতম লক্ষ্য হবে নেতা তৈরি করা, যে নেতৃত্বের মাধ্যমে আমরা ধীরে ধীরে সমস্ত জায়গাতেই এগিয়ে যেতে পারবো। তো সেই জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন আমাদের প্রথমেই রয়েছে। স্বাধীন ভারতের যে শিক্ষা কমিশনগুলো রয়েছে তার মধ্যে 3টে টপিক আমাদের এখানে পড়তে হবে প্রধানত। প্রথমে হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, যার নেতৃত্বে ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। সেই জন্য এই কমিশনকে অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে রাধাকৃষ্ণন কমিশন, যেটা গঠন করা হয়েছিল 1948 সালে। তারপর থেকে 49 পর্যন্ত এই কমিশন বিভিন্ন ধরনের তথ্য নির্ভরভাবে তথ্য নিয়ে সেগুলোকে বিশ্লেষণ করেছে, করার পরে তাদের প্রতিবেদন পেশ করেছে। তারপর দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে তো আমাদের শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের একটা চেহারা তৈরি করা গেল, বিশ্ববিদ্যালয়কে কেমনভাবে পড়াশোনা করানো হবে, গ্রামীণ বিশ্ববিদ্যালয় তৈরি করা গেল, কিন্তু দেখা গেল যে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমাদের স্কুলের যে লিঙ্ক তখনকার সময় মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা, সেটা অত্যন্ত দুর্বল। সেই জন্য সেখানেও সুপারিশ করা হলো যে মাধ্যমিক শিক্ষার তাড়াতাড়ি উন্নতি সাধন করতে হবে। সেই জন্য কী করা হলো, ডক্টর লক্ষণস্বামী মুদলিয়ারের নেতৃত্বে নতুন একটা শিক্ষা কমিশন তৈরি করা হলো, যেটাকে বলা হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন, যারা প্রধানত মাধ্যমিক শিক্ষার কাঠামো তৈরি করেছিল। সেটা তৈরি করা হলো 1952 সালে লক্ষণস্বামী মুদলিয়ার নেতৃত্বে। তারপর দেখা গেল যে আমাদের সমস্ত শিক্ষা ব্যবস্থাটাকে একটা স্ট্রাকচারের মধ্যে আনতে হবে। সেই জন্য ডক্টর দৌলত সিং কোঠারির নেতৃত্বে বা ডিএস কোঠারির নেতৃত্বে একটা কমিশন তৈরি করা হলো, যেটা হচ্ছে যাকে বলা হয়ে থাকে ভারতীয় শিক্ষা কমিশন বা ইন্ডিয়ান এডুকেশন কমিশন। কিন্তু এই কমিশনটাকে অনেক জায়গায় প্রচলিত হচ্ছে কোঠারি কমিশন হিসাবে। তাহলে আমাদের প্রথম পার্টে পড়তে হচ্ছে 3টে কমিশন, একটা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন, তারপরের পার্টেই রয়েছে কিন্তু মাধ্যমিক শিক্ষা কমিশন বা লক্ষণস্বামী মুদলিয়ার শিক্ষা কমিশন বা মুদলিয়ার শিক্ষা কমিশন, তারপরের পার্টে রয়েছে কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন। এরপরে আমাদের যে টপিকগুলো পড়তে হবে সেটা হচ্ছে জাতীয় শিক্ষানীতি বা NEP, ন্যাশনাল এডুকেশন পলিসি। তো সেখানে আমাদের পড়তে হচ্ছে জাতীয় শিক্ষানীতি 1986, তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নেতৃত্বে তৈরি করা হয়েছিল এটা, যদিও পরবর্তীকালে কিছু কিছু পরিবর্তন করে আবার 1992 সালে এটাকে পুনরায়ভাবে প্রকাশিত করা হয়। আর আমাদের নতুন যে একদম শিক্ষানীতি বর্তমানে 2020 শিক্ষানীতি, যেখানে আমাদের সমস্ত কিছু স্ট্রাকচার পাল্টানোর কথা বলা হচ্ছে, কলেজের শিক্ষা ব্যবস্থাকে 3 বছরের পরিবর্তে 4 বছরের নিয়ে আসার কথা বলা হচ্ছে, সেগুলো আমরা বিস্তারিত ক্লাসে পরে জানবো। এইগুলো তাহলে আমাদের পড়তে হচ্ছে। আরেকটা টপিক আমাদের এখানে রয়েছে, অনুন্নত শ্রেণী যারা রয়েছে তাদের শিক্ষাগত বিভিন্ন ধরনের যে সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো সমাধান কেমনভাবে করা যায়, সমস্যার কারণ কি, আর সমসুযোগ, ইকুয়াল যাতে আমাদের সুযোগ পাওয়া যায়, সবাই যাতে সম সুযোগ পেতে পারে, সেখানে আমরা কি পড়বো, নারী শিক্ষার যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলো, তপশিলি জাতি যারা রয়েছে, শিডিউল কাস্ট তাদের সম্পর্কে আমরা পড়বো, তাদের যে সমস্ত সমস্যা রয়েছে, তপশিলি উপজাতি, শিডিউল ট্রাইব যারা তারা, আর অন্যান্য অনগ্রসর শ্রেণী যারা রয়েছে, মানে হচ্ছে আদার ব্যাকওয়ার্ড কাস্ট বা যাদের আমরা OBC বলছি, সেটা সম্পর্কে। এছাড়াও আমাদের বিভিন্ন শিক্ষাগত এদের যে সমস্যা রয়েছে, সমস্যাগুলো কেন হচ্ছে আর তার সমাধানের উপায় কী, সেগুলো পড়তে হবে। তার সঙ্গে সঙ্গে অবশ্যই হচ্ছে সমসুযোগ সম্পর্কে আমাদের পড়তে হবে। প্রত্যেকে যাতে সমান সুযোগ পায়, আমাদের কিন্তু সংবিধান তেমনভাবে রচনা করেছিল যাতে প্রত্যেকটা মানুষ, ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল ভারতের নাগরিক, তারা সমসুযোগ পায়। তাহলে ইউনিট 1-এ আমরা এই সমস্ত বিষয়গুলো পড়ছি। আর একবার তোমরা দেখে নাও, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন প্রথমে পড়ছি, তারপর পড়ছি মাধ্যমিক শিক্ষা কমিশন, তারপর ভারতীয় শিক্ষা কমিশন, তার সঙ্গে সঙ্গে অবশ্যই জাতীয় শিক্ষানীতি 1986, জাতীয় শিক্ষানীতি 2020, তার সঙ্গে সঙ্গে আমরা পড়ব নারী শিক্ষার সমস্যা, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, অন্যান্য অনগ্রসর যে সমস্ত জাতি রয়েছে তাদের সমস্যাগুলো সম্পর্কে, এর সঙ্গে সঙ্গে সমসুযোগ। এবার আমরা দেখে নেব ইউনিট 2টা। ইউনিট 2 যেটা রয়েছে সেখানে কি রয়েছে, মহান শিক্ষাবিদগণ আর শিক্ষাক্ষেত্রে তাদের যে অবদান রয়েছে বা ভূমিকা রয়েছে সেগুলো আলোচনা করতে হবে। তার মধ্যে কিন্তু রয়েছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র কবি লেখক ছিলেন না, সাহিত্যে শুধু তার সীমাবদ্ধতা নয়, রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে দার্শনিক ছিলেন, শিক্ষাবিদ ছিলেন। তার যে শিক্ষা চিন্তা, সেই শিক্ষা চিন্তার বহিঃস্ফুরণ আমরা কোথায় দেখেছি, বিশ্বভারতী, শান্তিনিকেতন, সেখানে দেখতে পেয়েছি আমরা। তো সেই রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা সম্পর্কে আমাদের জানতে হবে। তারপরে জানতে হবে কার সম্পর্কে, স্বামী বিবেকানন্দ সম্পর্কে। স্বামী বিবেকানন্দের শিক্ষা চিন্তা আমরা জানি সবাই,
আমরা বিস্তারিতভাবে আরও জানব। তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছেন, আর তিনি শিক্ষাক্ষেত্রে যে কত অবদান রেখেছেন আর মানুষকে কতভাবে ইন্সপায়ার করেছেন সেগুলো আমরা জানবো সেখানে আলোচনা করতে গিয়ে। তারপরে আমাদের জাতির জনক রয়েছেন মহাত্মা গান্ধী, তার যে শিক্ষা চিন্তা, বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা, সেটা সম্পর্কে আমরা জানবো। এই তিনজন আমাদের প্রাচ্য বা ভারতীয় শিক্ষাবিদদের সম্পর্কে আমাদের জানতে হবে। আর তার সঙ্গে সঙ্গে দুজন বিখ্যাত পাশ্চাত্য শিক্ষাবিদ রয়েছেন। একজন হচ্ছেন জ্যাক রুশো। রুশো সম্পর্কে আমি আগের দিনেও বলেছিলাম। রুশো কে ছিলেন? রুশো ছিলেন একজন প্রকৃতিবাদী দার্শনিক এবং শিশুকেন্দ্রিক শিক্ষার জনক। তার সম্পর্কে আমরা খুব ভালোভাবে জানবো। এবং আমাদের জানতে হবে প্রয়োগবাদী দার্শনিক জন ডিউই এর কথায়। ইনিও কিন্তু শিশুকেন্দ্রিক শিক্ষাকে সমর্থন করেছেন এবং শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছেন। এদের সম্পর্কে আমাদের ইউনিট 2-তে জানতে হবে। এবার আমরা জেনে নেব গ্রুপ বি সম্পর্কে। বি, সেখানে রয়েছে আধুনিক শিক্ষায় সাম্প্রতিক প্রবণতা এবং বিভিন্ন সমস্যা। আধুনিক শিক্ষা জগতে যে প্রবণতা, যেগুলো আমরা যেদিকে যেতে চাইছি সেটা আলোচনা করতে হবে। তার সঙ্গে আমাদের কি করতে হবে? তার সঙ্গে আমাদের আলোচনা করতে হবে যে সমস্যাগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে। আধুনিক শিক্ষা ব্যবস্থায় এখন একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশান, যেখানে চাওয়া হচ্ছে লিঙ্গ কোনো বৈষম্য থাকবে না, কোনো বর্ণের বৈষম্য থাকবে না, কোনো জাতের বৈষম্য থাকবে না, কোনো অর্থনৈতিক অবস্থার বৈষম্য থাকবে না। যে সমস্ত আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু রয়েছে, যেমন আমাদের হচ্ছে শ্রবণ প্রতিবন্ধী যারা, দৃষ্টি প্রতিবন্ধী যারা, ভিজুয়াল ইম্পায়ারমেন্ট বা হচ্ছে আমাদের হেয়ারিং ইম্পায়ারমেন্ট যারা রয়েছে, যাদের অটিজমে যারা আক্রান্ত, যাদের মধ্যে বিভিন্ন ধরনের লার্নিং ইম্পায়ারমেন্ট রয়েছে, যাদের মধ্যে বিভিন্ন ধরনের ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি রয়েছে, তাদেরকে সবাইকে মানে সমস্ত ধরনের শিশুদেরকে শিক্ষাক্ষেত্রে অন্তর্ভুক্তি ঘটাতে হবে। কেন অন্তর্ভুক্তি ঘটাতে হবে? তাহলে শিক্ষাক্ষেত্রে যদি আমরা অন্তর্ভুক্তি ঘটাতে পারি, ইনক্লুশন ঘটাতে পারি, তাহলে কিন্তু সমাজ ব্যবস্থায়ও আমরা তাদেরকে যথাযোগ্য সম্মান দিতে পারবো। সমাজে কিন্তু আমরা তাদের স্থানটা নির্দিষ্ট করতে পারবো। একজন আমার শ্রবণ প্রতিবন্ধী বা দৃষ্টি প্রতিবন্ধী বা কোনো একটা প্রতিবন্ধী একটা শিশু, সে কেন বিভিন্ন পেশায় যেতে পারবে না? সে কী জন্য বাইরে কিছু করে তার জীবিকা নির্বাহ করতে পারবে না? আমি আমার নিজের যখন এমএডের প্র্যাকটিক্যাল ছিল আমাদের, তখন আমরা গিয়েছিলাম আমাদের রামকৃষ্ণ মিশনের ব্লাইন্ড বয়েজ একাডেমিতে। সেখানে দৃষ্টি যারা প্রতিবন্ধী রয়েছে সেই সমস্ত ভাইয়েরা তারা সেখানে পড়াশোনা করছে। তাদেরকে সেখানে বিভিন্ন ধরনের সঙ্গীত শেখানো হচ্ছে, বিভিন্ন ধরনের হাতের কাজ শেখানো হচ্ছে, চারুকলার কাজ শেখানো হচ্ছে। তাদের সেই যে ব্রেইল পদ্ধতি তারা পড়াশোনা করে, আমরা নিজের চোখে সেগুলো দেখে এলাম। তারা বিভিন্ন ধরনের তাদের যে স্টিক হয়, সেই স্টিকটা তারা নিজেরাই তৈরি করছে। তাদের বিভিন্ন যে ঝাল হলুদের গুঁড়ো করা মেশিন, সেইগুলো দিয়ে তারা কাজ করছে, প্যাকেজ করছে, করে সেগুলো তারা বাইরে পাঠাচ্ছে। তাহলে তারা নিজেরা স্বাবলম্বী হতে পারছে, স্বনির্ভর হতে পারছে। এই যে বিষয়টা, এটার উপর কিন্তু অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে বর্তমান দিনে। আমাদের ইউনিট 1-এ কিন্তু সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে হবে, ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। সেখানে আমরা দেখব পৃথকভাবে সক্ষম বিভিন্ন ধরনের যাদের মধ্যে ইম্পেয়ারমেন্ট রয়েছে, যে আমাদের গিফটেড চাইল্ড, তারা যে স্পেশাল চাইল্ড, তাদেরকে আমরা সেইভাবে ট্রিট করবো, তাদেরকে সমাজের মূল স্রোতে নিয়ে আসা যায় সেই জন্য চেষ্টা করব। তারপরে আমাদের কি রয়েছে? দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, অটিজম, শিখন অক্ষমতা, বৌদ্ধিক অক্ষমতা, এই সম্পন্ন যে শিশু রয়েছে তাদের বৈশিষ্ট্য সম্পর্কে জানবো আমরা। আর তাদের কেমন করে তাদের সেই প্রতিবন্ধকতাটা কাটিয়ে তারা সমাজের মূল স্রোতে আসতে পারে, সেই সেইটা সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। তারপরে রয়েছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অর্থ, গুরুত্ব, প্রতিবন্ধকতা আর অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে নিয়ন্ত্রিত আর হচ্ছে অনিয়ন্ত্রিত যে মাধ্যম, সেই মাধ্যমগুলির ভূমিকা। মানে আমাদের বিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটি তারা কি পদক্ষেপ গ্রহণ করছে এই ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে। অনিয়ন্ত্রিত যে শিক্ষার মাধ্যম রয়েছে, তাদের পরিবারের সঙ্গে আমরা কথা বলবো, তাদের পারিপার্শ্বিক সমাজে যাদের সঙ্গে তারা থাকছে তাদের সঙ্গে কথা বলবো, বলে আমরা চেষ্টা করব যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা গঠনের। তারা যাতে ভবিষ্যতে গিয়ে সমাজেও ইনক্লুসিভ এডুকেশনের ছবি একটা আমরা দেখতে পাই, সমাজে যাদের অন্তর্ভুক্তিকরণ ঘটে সেই চেষ্টা করতে হবে। এই বিষয়গুলো নিয়ে তাহলে আমরা ইউনিট 1-এ আলোচনা করব। এর পরবর্তী আমরা দেখে নেব ইউনিট 2-তে কী আছে। ইন্টারনাল অ্যাসেসমেন্ট রয়েছে, সেই ইন্টারনাল অ্যাসেসমেন্টে প্রধানত 3টে টপিক আমাদের থাকছে। প্রথমত হচ্ছে ডেমনস্ট্রেশন অন এ টপিক। একটা নির্দিষ্ট টপিক তোমাকে ঠিক করতে হবে, সেই বিষয়ে তোমাকে ডেমো দিতে হবে। তোমার যিনি শিক্ষক থাকবেন তিনি সেটা দেখবেন, দেখে তার কেমন কী মনে হলো সেই বিষয়ের উপর ভিত্তি করে তিনি নম্বর দেবেন। কোন পদ্ধতিতে নম্বর দেওয়া হবে সেটা আমরা আলোচনা করছি। তারপরে রয়েছে গ্রুপ ডিসকাশন, ব্রেনস্টর্মিং পদ্ধতিতে গ্রুপ ডিসকাশন করতে হবে। তোমরা একাদশ শ্রেণীতে করেছো সেমিস্টার 1-2-তে। তারপরেই কিন্তু আমাদের রয়েছে ডিবেট অন এ টপিক। তোমরা জানো, জেনে এসেছো, তবু একবার বলে দিচ্ছি। একটা টপিক ঠিক করতে হবে, সেই টপিকের উপর পক্ষে বিপক্ষে দুটো দল থাকবে। সেই দলের যারা প্রতিনিধি তারা গিয়ে নিজেদের মতামত রাখবে বা অন্যজন যে মতামত দেবে সেই মতামতগুলো তারা খণ্ডন করবে। এইভাবে ডিবেটটা করা হবে আমাদের। তাহলে কোন কোন ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে তোমাদের নম্বর দেওয়া হবে সেটা আমাদের জানতে হবে।
সেটা কি জানতে হবে? প্রথমে ক্লাস অ্যাটেন্ডেন্স, কতদিন তুমি বিদ্যালয়ের ক্লাসে উপস্থিত থাকছো সেই পার্সেন্টেজের উপর ভিত্তি করে 1 নম্বর থাকবে আমাদের। তারপরে আমাদের যে নলেজ, যে কন্টেন্টটা আমি প্রোভাইড করতে চাইছি সেই কন্টেন্টের নলেজটা কতটুকু পরিপক্কতা রয়েছে তার উপর ভিত্তি করে 1 নম্বর থাকবে। আর কি থাকবে আমাদের প্রেজেন্টেশন স্কিল, কেমন করে আমরা সেটা উপস্থাপন করছি শিক্ষকের সামনে বা ক্লাসের সামনে কেমনভাবে উপস্থাপন করছি তার উপরে 1 থাকছে। তার সঙ্গে কি থাকছে আমাদের যে হচ্ছে ইন্টারাকশন, আমরা কেমনভাবে কথোপকথন প্রক্রিয়াটা চালাচ্ছি, আমি কি শুধু একরকমভাবে বলে যাচ্ছি নাকি আমাদের যারা উপস্থিত রয়েছেন শিক্ষক বা আমার যারা সহপাঠী তাদের সঙ্গে আলোচনা করছি, তাদের থেকে কোনো প্রশ্ন নিচ্ছি, সেই প্রশ্নের উত্তর দিচ্ছি, সেই ইন্টারাকশানটা দেখে তার উপরে 1 দেওয়া হবে। তারপর তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ, তুমি কতখানি সাবলীলভাবে উপস্থাপন করতে পারছো তার উপরে থাকছে 1 নম্বর। আর এই তাহলে টোটাল হয়ে গেল আমাদের 5। 1 নম্বর অ্যাটেন্ডেন্সের জন্য, 1 নম্বর আমার যে নলেজ রয়েছে কন্টেন্টের সেটা, প্রেজেন্টেশন স্কিলের 1, ইন্টারাকশানের জন্য 1 আর বডি ল্যাঙ্গুয়েজের জন্য 1। তাহলে আমাদের 5 হচ্ছে। আর 5 নম্বর থাকছে তুমি যে টপিকটা সিলেক্ট করছো তার উপর ভিত্তি করে 10টা পয়েন্ট তোমাকে ভালোভাবে লিখতে হবে, তার জন্য 5। তাহলে টোটাল আমাদের হচ্ছে 10 নম্বর। এই পদ্ধতিতে যদি তোমরা করতে পারো অবশ্যই 10-এ 10 পাবে। আমরা পরবর্তী ক্লাসে যখন সিলেবাস শেষের দিকে যাবে তখন তোমাদের স্কুলগুলোতে এই শুরু হবে আমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট, সেই বিষয়গুলো সম্পর্কে শিখিয়ে দেবো, কেমন করে করতে হবে, কেমন করে উপস্থাপন করতে হবে সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা আজকে ক্লাস 12-এর কিন্তু 3rd সেমিস্টারের সমস্ত সিলেবাস নিয়ে আলোচনা করলাম, সেখানে কী কী বিষয় আমাদের পড়তে হবে সেগুলো নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে অবশ্যই আমরা সরাসরি আমাদের যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো আলোচনা করব, পড়াশোনা করব আমরা সবাই মিলে একসঙ্গে। অবশ্যই ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই বইপত্র কিনে নাও আর পড়াশোনা শুরু করে দাও। অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।